নমস্কার। দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কাল ছিল গণেশ চতুর্থী আর সেই উপলক্ষে বাড়িতে ছোট্ট করে একটা গণেশ পুজো করেছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম আর শরীরটাও বিশেষ একটা ভালো ছিল না, যার জন্য আপনাদের সঙ্গে পুরো ব্লগটি আর শেয়ার করতে পারিনি। আমাদের এই বিয়ের পর থেকেই আমরা গণেশ পুজো বাড়িতে করছি, আর এবারও তার অন্যথা হয়নি। তাই তাড়াতাড়ি করেই আমরা বাজার ঘাট সমস্ত করে নিয়েছিলাম। কিন্তু কি বলবো বলুন, পুজোর ঠিক আগের দিন থেকেই আমার শরীরটা এতটাই খারাপ হয়েছিল যে আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে আর পুজোটি করতে পারিনি। ঠাকুরকে নিজে হাতে কোনো কিছুই ভোগ আমি সেইভাবে নিবেদন করতে পারিনি। যা আমি কেনা প্রসাদ এনেছিলাম সেগুলো দিয়েই ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে আমি পুজো করে নিয়েছিলাম। গুজরাটে যখন আমরা পুজো করেছিলাম তখন সেখানে আমাদেরকে মন্দিরে পূজারীজি বলেছিলেন যে গণেশজিকে পাতার সময় একটা হলুদ কাপড় আর একটা লাল কাপড় দিয়ে বেছাতে। সেই জন্য সেই মতেই আমি ঠিক ঠাকুরটিকে স্থাপন করে নিয়েছিলাম। আর দেখুন এখন পুরো ডেকোরেশনের পর কি সুন্দর লাগছে ঠাকুরটিকে। আগের দিন যদিও এই ডেকোরেশনের আইটেমগুলি কিনে এনেছিলাম, কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ায় রাতে আর কোনো কিছুই করে রাখতে পারিনি। যা করেছি সমস্তটাই সকালে উঠে একা হাতে আর হাজবেন্ডের হেল্প নিয়ে করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা দেখে জানাবেন যে কেমন হয়েছে ডেকোরেশনটি, আর আমার ঠাকুরটিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ঠিক 12:30টার সময় পূজারীজি আসার কথা বলেছিলেন আর তিনি সেই মতো এসেও গিয়েছিলেন। এসেই উনি ঝটপট করে সমস্ত কিছু দেখে নিয়ে পুজো আরম্ভ করে দিয়েছিলেন। মোটামুটি তিনি যেরকম লিস্ট দিয়েছিলেন সেই অনুযায়ী আমি সমস্তটাই গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু মনটা আমার একটু খারাপ ছিল যে নিজে হাতে ঠাকুরকে একটু কিছু আমি ভোগ নিবেদন করতে পারিনি। যা করেছিলাম সমস্তটাই বাইরে থেকে প্যাকেট ফুড কিনে এনে আর গোটা ফল ফুল এই সমস্ত কিনে এনে ঠাকুরকে নিবেদন করেছিলাম। আমরা কলকাতায় ঠিক যেভাবে পুজো করতে দেখি ঠাকুর মশাইদেরকে, ঠিক সেরকম ভাবেই পুজো তিনি করেছিলেন। একটু একটু হয়তো কিছু নিয়ম আলাদা ছিল। যেমন আমাদের জানা ছিল না যে গণেশ পুজোতে 18 রকমের পাতার প্রয়োজন হয়। সেটা যেমন পান পাতা, দুর্ব পাতা, তুলসী পাতা, এছাড়াও আরো বিভিন্ন রকমের পাতা, সেগুলো আমার সবকিছু নাম জানা ছিল না। দোকানে গিয়ে বলতেই সেগুলো আমাদেরকে রেডি করে দিয়ে দিয়েছিল। তার সঙ্গে যদিও একটা গোটা বেল, গোটা আতা, একটা ধুতরা ফল এগুলোও দিয়েছিল। আর এছাড়া অনেক নিয়ম, সেগুলো হয়তো সকলেই জানেন। 21টা দুর্ব ঘাস লাগে, 50টি পান পাতা লাগে। আর এদের মূলত মানে হায়দ্রাবাদে কিংবা সাউথ ইন্ডিয়াতে যে কোনো জায়গায় কলস স্থাপন কিংবা ঘট স্থাপনটাই মেন হয়। দেখতে পাচ্ছেন ঘটের উপরে একটা নারকেল আছে আর ঠিক তার চারিদিক দিয়ে একটা অ্যাশ কালারের কাপড় দিক দিয়ে মুড়ে আর পান পাতা দিয়ে ঘরটিকে পুরোহিতজি বসিয়ে নিয়েছিলেন। তারপরে তিনি সেটা হলুদ দিয়ে একটা গণেশ তৈরি করছিলেন। এই গণেশজিকে তৈরি করে উনি পান পাতার উপরে বসিয়ে তারই দুই দিকে দুটো সুপুরি দিয়ে একটা ঋদ্ধি আর একটা সিদ্ধি তৈরি করে তবে সেটিকে মূলত আমরা পুজো করেছিলাম। আমরা যেরকম জানি কলকাতায় পুজো করতে গেলে যে কোনো পুজোতেই গামছা, তীরকাঠি এগুলো খুব আবশ্যক, কিন্তু এখানে সেই সব কোনো কিছুই পুরোহিত বলেননি আমাদেরকে। তো যেরকম যেরকম বলেছিলেন আমরা সেরকম সমস্ত কিছুই বাজারে গিয়ে বলাতে তারা সেইভাবে লিস্ট মিলিয়ে সবকিছু দিয়ে দিয়েছিল। তবে পুজো উনি খুবই ভালো করেছিলেন, আমাদের খুব বেশ পছন্দ হয়েছে। যদিও এই পুরোহিতটি এসেছিলেন আমাদের পাশেরই একটা মন্দির থেকে, যেই মন্দিরে আমরা সচরাচর গিয়ে থাকি শনিবার, মঙ্গলবার কিংবা সোমবারে কিংবা যে কোনো পূজার সময় আমরা ওই মন্দিরটিতে গিয়ে থাকি। যেভাবে কলকাতাতেও পুজোর সময় যার নামে পুজো হবে তার নাম কিংবা তাদের নাম এছাড়া গোত্র আর সমস্ত কিছু জিজ্ঞাসা করে, সেইভাবেই জিজ্ঞাসা করে নিয়েছিল। কিন্তু আপনাদেরকে একটা নতুন কথা বলি, আমরা যেরকম পূজার সময় পুষ্পাঞ্জলি যখন হয় তখন আমাদেরকে পুরোহিত ফুল নিতে বলেন, এখানে সেরকম ফুল না নিয়ে এরা চালের মধ্যে হলুদ মিশিয়ে সেটাকে অক্ষতাম বলে থাকেন। তো অক্ষতাম হাতের মধ্যে রেখে তবে সেটাকে ঠাকুরের পায়ে প্রার্থনা করে অর্পণ করে দিতে হয়। কলকাতার মতোই কোনো কোনো নিয়ম একই রকম হলেও আবার কিছু কিছু নিয়ম যেমন আলাদা। যেমন এখানে পূজারীজি মন্ত্র পড়েন, কিন্তু
যারা বা যাদের বাড়িতে পুজো হয় তাদেরকে সমস্ত কিছু অর্পণ করতে হয়। আর আমরা কলকাতা কিংবা ওয়েস্ট বেঙ্গলে দেখে থাকি যে পূজারীজি মন্ত্র পড়েন আর তার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে আউড়ে নিই, আর হয়তো পুষ্পাঞ্জলির সময় আমরা ফুলগুলিকে দিই, কিন্তু না, এখানে যিনি যজমান হন তাকেই সমস্তটা করতে হয়। আমার এই নিয়মটি বেশ এখানে খুব ভালোই লাগে যে যিনি যজমান হন তাকে হাতে করে সমস্ত কিছু পুরোহিত করতে দেন, আর তার বদলে তিনি সমস্ত কিছু আমাদেরকে ডিরেকশন দিয়ে দেন যে কিভাবে কি করতে হবে। আমার শরীরটি এতটাই খারাপ ছিল যে ভেবেছিলাম ঠাকুরকে খুব ভালোভাবে সাজিয়ে নিজেও একটু ভালো করে সেজে নেব, কিন্তু সেটুকু আর করা হয়ে ওঠেনি। বাড়িতে যেই জামা কাপড় পরেছিলাম সেই জামা কাপড় পরেই আমি পুজো করতে বসে গিয়েছিলাম। আর যেটি সব ঘরেই হয়ে থাকে, পুজোতে বসবো আর সমস্ত কিছু ভালোভাবে আয়োজন করা থাকবে এরকম তো হতেই পারে না। দেখুন, সমস্ত কিছু আয়োজন করার পরেও আমি টিস্যু পেপার বসতে নিয়ে ভুলে গিয়েছিলাম। সেজন্য কেউই হাত মুছতে কি নেবে সেটা ঠিক করে পারছিল না। আমি সেজন্য আমার হাজবেন্ডকে বসতে বলে আমি উঠে গিয়ে টিস্যু পেপারটি নিয়ে আসতে গেছিলাম। আমরা মূলত ব্রাহ্মণ, কিন্তু তবুও আমার হাজবেন্ড যখনই কোনো পূজা হয় কিংবা বাড়িতে যদি কোনো পূজা করার থাকে তখনই বলেন যে আমি তো খুব ভালো পূজা করতে পারি না, আমাকে বই দেখে করতে হবে, কিংবা আমি হয়তো সমস্ত রকম নিয়মাবলী জানি না, তার থেকে বাইরে থেকে কোনো ভালো পূজারীজিকে যদি ডেকে আনা হয় তাহলে তার মনে সন্তুষ্টি হয়। সেজন্য তার কথা অনুযায়ী আমরা বাইরে থেকে পুরোহিতজিকে ডেকে এনেছিলাম। আমার এই গণেশ পুজোর ব্লগটি আপনাদের কেমন লাগছে সেটি জানাবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আশা করছি, আমার তো খুব পছন্দ হয়েছিল আমাদের এই সাজানোটি। আমি যতটুকু করতে পেরেছি মাত্র 30 মিনিট সময়ের মধ্যে সাজিয়ে নিয়েছি, এর থেকে বেশি আমি আর সময় কালকে দিতেই পারিনি। যে কোনো পুজোতেই এখানে পুষ্পাঞ্জলিতে যেমন চাল ব্যবহার করা হয় আগেই বললাম, সেরকম ওই চালগুলিকে হাতে নিয়ে একবার পুষ্পাঞ্জলির পরে নিজের যা মনের বাসনা আছে সেগুলিকে বলতে বলতে নিজের চারিদিকেই 3 বার করে গোল করে ঘুরতে হয়। আমার মনে হয় এটি এই জন্যই বলে যে সমস্ত ভগবানকে আমরা একবার চারিদিক দিয়ে নমস্কার জানিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের পুজোটি হয়ে গেল। আর পুজোটি হয়ে যাওয়ার পরেই পুরোহিত মশাই নিজেই যে চরণামৃতটা তৈরি করেছিলেন সেই চরণামৃতটি আমাদেরকে নিজে হাতে করেই দিয়ে তবে উপোস ভাঙতে বলেছিলেন। আর তারপরই একটি করে লাড্ডু প্রসাদ আমাদেরকে হাতে দিয়ে বললেন এটি এবার গ্রহণ করে নিতে। গ্রহণ করে তবেই আমাদের উপোস ভাঙতে বলেছিলেন। আর তারপরে দেখুন, এই যে এইটুকুই মাত্র আয়োজন করতে পেরেছি, যেহেতু নিজে হাতে করে কিছু প্রসাদ বানাতে পারিনি, তবু আমার মন করছিল যেটুকু পুজো বাড়িতে হয়েছে সবার মধ্যেই প্রসাদটি দিয়ে দেব। যেটাই হোক, বাড়িতে করেছি বলে কথা, তাই যেরকম যেরকম ফল আর বাইরে থেকে কেনা প্রসাদ যা আয়োজন করতে পেরেছিলাম সেগুলো দিয়েই সবাইকে একটু ভাগ করে প্রসাদ বিতরণ করে দিয়েছিলাম। তারপরে যদিও আমরা খেয়ে দিয়ে হায়দ্রাবাদের সমস্ত ঠাকুরগুলি দেখতে বেরিয়েছিলাম। হায়দ্রাবাদে এত ঠাকুর হয় যে আমাদের পাড়াতেই না হলেও 10 থেকে 12টি ঠাকুর হয়েছে। আমরা যদিও কালকে একদিকেরই ঠাকুর গিয়ে দেখে উঠতে পেরেছি, আর কোনো দিকে যাওয়া সম্ভব হয়নি, কেন কি এখানে বৃষ্টিও তো হচ্ছে খুব, সেই জন্য খুব ভিড়ও বেড়েছিল। আর বুঝতেই পারছেন, গণেশ পুজো বলে কথা, সে যেন আমাদের কলকাতা দুর্গা পুজোর থেকেও এখানে খুব বড় করে হয়েছে। প্রত্যেকটা অলিতে গলিতে এত ঠাকুর হয়েছে সেটা আর কি বলবো। আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো তারা তো অবশ্যই জানেন, আমি শর্টসে আশা করছি হায়দ্রাবাদের কিছু কিছু ঠাকুর আপনাদেরকে দেখাতে পেরেছি। এখানে সাধারণত 20 ফুট 30 ফুট থেকে শুরু করে 70-80 ফুট পর্যন্ত ঠাকুর হয়েছে। আর লাড্ডু, সে আর কি বলবো আপনাদেরকে নতুন করে, 1 কেজি লাড্ডু থেকে শুরু করে 50 কেজি 100 কেজি পর্যন্ত এক একটি লাড্ডুর আয়তন আর ওজন হয়ে দাঁড়িয়েছে। সেগুলো অনেকে বিভিন্ন প্যান্ডেলে আর বিভিন্ন মান্যতার জায়গায় তারা নিবেদন করছেন। যদিও তিনি তো আমার বাড়িতে থাকবেন 3 দিন, 3 দিন পরেই আমি গণেশ ঠাকুরকে বিসর্জন দিয়ে দেব। তো
তো এই 3 দিনের মধ্যে চেষ্টা করব কিছু একটা তাকে বানিয়ে খাওয়ার। তাহলে আমার মনটারও বেশ শান্তি হবে যে না, আমি তাকে সবটা বাইরে থেকে না এনে কিছুটা নিজেও করে দিতে পেরেছি। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো। পরবর্তী একটি ব্লগে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন আর সুস্থভাবে গণেশ চতুর্থী খুব সাবধানে কাটাবেন। কেন কি এই গণেশ চতুর্থী মিটে গেলেই আবার বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব আসছে। তো তার জন্য সবাইকে খুব ভালো থাকতে হবে, সাবধানে থাকতে হবে আর সুস্থ থাকতে হবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের গণেশ চতুর্থী কেমন কাটাচ্ছেন, আর আগামী দুর্গাপুজোর আপনাদের কি কি প্রস্তুতি হয়েছে, আর কতগুলো করে জামা কাপড় হয়েছে, আর কোথায় কোথায় যাওয়ার প্রস্তুতি কিংবা প্ল্যান চলছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে দেখা হতে চলেছে।